এই 13 জুনের ওনার আলোচনার মধ্য দিয়ে ওনার আস্থাহীনতার যে জায়গাটি সেটিও কিন্তু রচিত হতে পারে। 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা ছাত্র জনতা সবাই মিলে ডক্টর ইউনূসকে উপদেষ্টা হিসাবে মেনে নিই এবং সেভাবে দেশ পরিচালনার দায়িত্ব দিই। এবং উনি একটা পরিষদ করেন, উপদেষ্টা প্যানেল বা উপদেষ্টা পরিষদ, যেটি আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য কার্যকরভাবে ভূমিকা রাখবে। আচ্ছা, উপদেষ্টা পরিষদটা বা প্রধান উপদেষ্টা সহ তাদের কাজটা কি? কাজটা হলো দুটা। একটা হলো রুটিন কাজ করা, আর একটা হলো পরিবর্তিত পরিস্থিতিতে উপদেশমূলক বাণীর মাধ্যমে রাজনৈতিক দলগুলি এবং দেশের একটি সংস্কার অঙ্গনে উনি একটা সংস্কার প্রক্রিয়া বা রোডম্যাপ বা পত্র বা কৌশল তৈরি করবেন, যেটা মেনে আগামীতে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সুন্দর হবে, একটি সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু এই উপদেষ্টা পরিষদটাকে গঠন করা হয়। তো এই প্রসঙ্গে নাসিরউদ্দিন হোজ্জার একটা গল্প বলেই আমি বিষয়টা ব্যাখ্যা করতে চাই। নাসিরউদ্দিন হোজ্জার কাছে কিছু মানুষ আসছিলেন, জিজ্ঞাসা করছেন সবচেয়ে মূল্যবান বস্তু কি। তিনি উত্তর দিলেন, সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে উপদেশ। এরপরে লোকজন আবার জিজ্ঞাসা করলেন, তাহলে সবচেয়ে মূল্যহীন বস্তু কোনটি? আসলে মূল্যহীন বস্তু উনি বললেন যে সেটা উপদেশ। নাসিরউদ্দিন হোজ্জার এই সকল কথায় লোকজন দ্বিধাদ্বন্দ্বিত হয়ে গেল। তারপর জিজ্ঞেস করলো, আপনি মনে হয় ভুল বলছেন, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন কি? তখন নাসিরউদ্দিন হোজ্জা বলল, না না, আমি ভুল বলিনি, কারণ উপদেশ মানলে মূল্যবান, না মানলে এটা মূল্যহীন। সেই জায়গা থেকে আমি কথাটা বলছি। আমাদের এই উপদেষ্টারা যখন কোনো কার্যক্রম করেন তখন এমনভাবে করেছেন যেন রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রের একটি ম্যান্ডেট সার্বিকভাবে পরিবর্তনের জন্য তাদেরকেই দেওয়া হয়েছে। আসলে কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। এটি ছিল তাদের একটি অদূরদর্শী চিন্তা। সবচেয়ে বড় জিনিস হলো, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ব্যতীত এই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, রাজনৈতিক অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক যত ধরনের সংগঠন আছে, আপামর জনতা সবাই উপদেষ্টার কাছে কি চেয়েছে? চেয়েছে একটি সুন্দর আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলি যাতে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হয়। নির্বাচনটা কিন্তু মুখ্য একটা বিষয় ছিল। দেখেন, আমাদের উপদেষ্টারা যে জিনিসটা মিস করেছেন, দেখেন বঙ্গভবনে যখন প্রধান আমাদের যে রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে, সেখানেও কিন্তু আলোচনা না করে রাজনৈতিক দলগুলির সাথে ওনারা একটা হঠকারী সিদ্ধান্ত নেন। সেখানেও কিন্তু বিএনপি অবস্থানটা খুবই কার্যকর ছিল। একই অবস্থা প্রক্লেমেশন 31 ডিসেম্বরে, সেখানেও কিন্তু একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকেও কিন্তু আসলো। কিন্তু দিনে দিনে আমাদের উপদেষ্টা, আমি মনে করি ওনাকে এখনো আমি বেনিফিট দিতে চাই যে ওনার হয়তো সদিচ্ছা থাকলেও ওনার পরিষদের কেউ কেউ আছে ওনার কাঁধে বা ওনাদের কাঁধে, অথবা আমাদের সেই বীর পুরুষ, আমাদের যে সমন্বয়ক ছাত্র নেতৃত্ব, তাদের কাঁধে পাড়া দিয়ে একটি থার্ড পার্টি এই বাংলাদেশকে আরেকটি মানে রাজনৈতিক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের জায়গা থেকে আমি বলবো যে আরেকটি গ্রুপের হাতে তুলে আগামী দিতে চায়। 13 জুনের যে মানে বৈঠকটি, সেখানে আমি সেই জায়গাটা আসতেছি, সেই বিষয়গুলো কি সেখানে আসতে পারে কিনা? জি, আমি সেই জায়গাটা আসতেছি। তারেক জিয়ার সাথে ওনার 1-to-1 বৈঠক এটি হতে পারত ওনার ঈদের আগের দিন ভাষণ দেওয়ার আগেই। কারণটা কি? যে কোনো জিনিস আপনি মাঠে গড়ায় ফেলবেন, আপনি মাস্টারের মতো ডিকটেট করে পরে মানাতে যাবেন, সেটার চেয়ে ভালো হতো। কারণ এই বাংলাদেশের এখন ক্রিয়াশীল যত রাজনৈতিক দল আছে সবাই তো আপনাকে মানে। তাহলে আপনি সবার সাথে আলোচনা করে যে রোড ম্যাপটা আপনি নির্বাচনের জন্য তৈরি করছেন, সেটি করলেই তো আজকের এই আলোচনা এই জায়গাটা আসতো না। এই 13ই জুনের যে মানে বৈঠক, সে বৈঠকটি অবশ্যই একটি মানে চমকপ্রদ মানে বিষয় হবে রাজনীতিতে। কিন্তু তার চেয়ে বড় জিনিস হবে এই 13 জুনের ওনার আলোচনার মধ্য দিয়ে ওনার আস্থাহীনতার যে জায়গাটি সেটিও কিন্তু রচিত হতে পারে। সেই জন্য আমি আশঙ্কা করি ওনার যে ক্রেডিবল যে আস্থার সংখ্যাটা কেন আসলে, কেন আমি বলি, কারণ উনি একটি জিনিস ঘোষণা করেছেন, ওনার যদি ঘোষণার উপরে যদি উনি স্থির থাকতে না পারেন,
তাহলে ওনার উপরে আস্থাটা আমরা নষ্ট হয়ে যাবে, অপর দলগুলি মুখোমুখি ওনাকে হতে হবে। তার মানে উনি সেদে সেদে একটা সমস্যা ক্রিয়েট করেছেন। উনি যদি সবার সাথে আগে আলোচনা করতেন, আলোচনা করে ওই ভাষণটা দিতেন, তাহলে সেটি সবচেয়ে উপযোগী হতো। রাষ্ট্রে একটা নন কোহেসিভ অ্যাটিটিউড যে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, দূরত্ব, সেটি কমে যেত। আমরা তো চাই আগামীতে রাজনৈতিক দলগুলি একটি কমন প্ল্যাটফর্মে এসে কাজ করবে দেশের জন্য। আমি এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বলি, ওনার আসলে কাজগুলো কি ছিল দেখেন খেয়াল করে। আমি আপনাকে ব্যাখ্যা করে বলি, যেটা আপনার অবাক লাগবে। আমাদের ওনার কাছে চাওয়াটা কি ছিল? চাওয়াটা ভেরি সিম্পল। আমাদের সামাজিক বা সোশ্যাল ইনস্টিটিউশন গুলো ভেঙে গেছিল। সেখানে ফ্যামিলি হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন, আমাদের পারিবারিক বন্ধনগুলি কিন্তু নষ্ট হয়ে গেছিল। এডুকেশন সিস্টেম, যেখানে ওনার কার্যকর একটা ভূমিকা রাখা উচিত ছিল সংস্কারের, এডুকেশন সিস্টেমটাকে উনি কাজ করতে পারেননি। রিলিজিয়াস সিস্টেমেও কিন্তু এনার্কি তৈরি হয়েছে। দেখেন একদিকে যেমন মনে করেন মৌলবাদীদের উত্থান, আরেক দিকে তেমন ধর্মহীনতার একটা চাপ। সামগ্রিকভাবে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় বীজ বাষ্প কোনো না কোনো ভাবে আবর্তিত হচ্ছে, সেখানেও কিন্তু উনি একটা সংস্কার করতে পারেনি। ইকোনমির মেইন জিনিস হলো অর্থনৈতিক চালিকা, যেমন প্রান্তের অর্থনীতি, সেন্ট্রাল অর্থনীতি, মানে ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে মানুষের রুটি রুজি, এমপ্লয়মেন্ট জেনারেশন করা। এখন দেশ আপনার বেকারত্বে ভরে গেছে। আরেকটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড গভর্নমেন্ট। পলিটিক্যাল সিস্টেমে পলিটিক্যাল পার্টিস গুলাকে একটা কমন প্ল্যাটফর্মে আনা, যে তোমরা বাবা যাই করো, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তোমরা এক জায়গায় থেকো, আভ্যন্তরীণ বেশ কিছু নীতির ক্ষেত্রে তোমরা এক জায়গায় থেকো। আসলে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য। ধন্যবাদ জনাব জামাল উদ্দিন।